তুমি দেখবে কিন্তু সিনেমাটা না জুড়ে না কিন্তু কেউ কারোর জন্য অ্যাকচুয়ালি অপেক্ষাই করে গেছে। ওই অক্টোবরের ওই যে প্লট পয়েন্টটার সাথে আমি এখানে এই প্লট পয়েন্টের একটা অদ্ভুত একটা মিল খুঁজে পেয়েছি। এইটা সিনেমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফি। মানে এটা আমার খুব ভিজুয়ালি স্টানিং লেগেছে। ওই যে ম্যাজিক রিয়ালিটিটা, এখানেও সেই ম্যাজিক রিয়ালিটিটা এসছে, একটা কবিতাই দেখছো ছবির মধ্যে, পোয়েট্রি ইন মোশন যাকে আমরা পোয়েট্রি বলি। ইন মোশন। বলছি, সুনীল গঙ্গোপাধ্যায় একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে হুমায়ুন আহমেদ, তিনি বাংলাদেশের বিখ্যাত উপন্যাসিক, বাংলা রাইটার হিসাবে গত শতকে তিনি অন্যতম জনপ্রিয় একজন রাইটার, এবং কোনো কোনো ক্ষেত্রে তিনি বলেছিলেন যে তার জনপ্রিয়তা হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকেও বেশি। হুম। তো আমি কেন বলছি এই কথা, কারণ তার লেখা একটা বিখ্যাত উপন্যাস আছে, তার নাম হচ্ছে অপেক্ষা। হুম। ওই উপন্যাসটার থেকে ইন্সপিরেশন হয়েছে এই সিনেমাটা, ঘুমপড়ি। ঠিক আছে। তো আচ্ছা। যেটা ডিরেক্ট করেছে হচ্ছে গিয়ে প্রীতম, আর এটা লিড রোলেও আছে গিয়ে একজন প্রীতম বলে অভিনেতা, হুম। তানজিন তিশা আর বর্ষা। এই তিনজন আছে এবং এরা তিনজনই অত্যন্ত জনপ্রিয় মুখ। তুমি যদি বাংলার দেশের নাটকগুলো আমরা দেখি, বিশেষ করে তানজিন তিশাকে তুমি বহু নাটকেই দেখেছি, তুমি যদি সিনেমাটা জুড়ে দেখো মৈনাকদা, তুমি দেখবে কিন্তু সিনেমাটা না জুড়ে না কিন্তু কেউ কারোর জন্য অ্যাকচুয়ালি অপেক্ষাই করে গেছে। মানে এখানে বেসিক্যালি এটা একটা পিওর প্রেমের সিনেমা, এটা রোমান্টিক সিনেমা, রাইট। যেখানে একটা লাভ ট্রায়াঙ্গেল আছে এবং সেই ট্রায়াঙ্গেলে যদি তিনটে শীর্ষবিন্দু ধরি আমরা, তিনটে শীর্ষবিন্দুতে একটাতে বসে রয়েছে মেঘ, একটাতে বসে রয়েছে জ্যোতি, আর একটাতে থাকবে উষা, এই তিনজন। তো এই স্টোরিটা নতুন কিছু না, এরকম আমরা বহু জিনিস দেখেছি, কিন্তু যে যখন জ্যোতি পুরো অসুস্থ হয়ে যাবে এবং সে কোমাতে চলে যাবে, তো হুম। তার জন্য কিন্তু একটা চিরকালীন অপেক্ষা রয়ে যাবে হচ্ছে মেঘ। আবার মেঘের জন্য একটা অপেক্ষায় রয়ে যাবে উষা বলে যে ক্যারেক্টারটা। এটা খানিকটা উইশফুল থিঙ্কিং, আমি এগ্রি করছি, কিন্তু এটা একটা আনঅ্যাপোলজেটিক্যালি প্রেমের সিনেমা, এবং তুমি সেইটাই এখানে দেখানো হয়েছে, এর মধ্যে অন্য কিছু নেই, ইপস অ্যান্ড বাটস। এই সিনেমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফি। মানে এটা আমার খুব ভিজুয়ালি স্টানিং লেগেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দু একটা কথা তোমায় বলি। তুমি দেখবে যখন একদম ফার্স্ট সিন হচ্ছে, সেখানে মেঘ যখন ঘুম থেকে উঠছে, তার ঘরে দেখবে একটা আলো এসে পড়েছে, মানে দিনের নতুন আলো এসে পড়েছে, right? মানে তার জীবনটা অনেক বেশি কালারফুল, তার জীবনে অনেক বেশি লাইটস আছে। নাও কাট টু, তুমি হসপিটালের বেডে চলে যাও, যেখানে জ্যোতি শুয়ে আছে, বেডটাকে দেখবে পুরো অন্ধকার, মানে জ্যোতির জীবনটাও যে এক জায়গায় কাইন্ড অফ থেমে গেছে। বা তুমি যদি কালারিং গুলো দেখো, দেখবে যে সেখানে শুয়ে আছে, বেডের এক পাশটা দেখবে অনেকটা ডার্ক ব্লু এর মতো, এই যেন আমরা জানি যে মৃত্যু কাছে লেগে, মৃত্যুর রং কি, অ্যাবসলিউটলি নীল। নীল। বেডের অপর সাইডটা দেখবে খানিকটা হালকা লাইট আছে, স্টিল তার কিছু মেমোরিজ রয়েছে, কিছু গুড মেমোরিজ যেটা নিয়ে অন্যরা বেঁচে আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একদম শেষের যে সিনটা, অফকোর্স জ্যোতি যখন মারা গেছে, এবং সে যখন তারই ভালোবাসার জিনিসগুলো নিয়ে, নয়নতারা গাছ নিয়ে, সে যেখানে ভালোবাসতো সেই পাহাড়ের কোলে একটা ক্যাম্প বেঁধে আছে, সেখানে একটা 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 ইমাজিনারি সংসার করছে সে জ্যোতির সাথে, এবং দেখবে একটা গাছের নিচে বসে আছে, এবং গাছটা খুব অদ্ভুত, মানে গাছের তুমি দেখবে যে একদম ওপরের দিকে কিছু কচি পাতা আছে, আর বাকি গাছটা দেবে কোনো পাতা নেই আর কি। তো এটা আমার খুব সিম্বলিক্যাল মনে হয়েছে যে, তো মেঘের জীবন থেকেও জ্যোতি হারিয়ে গেছে, কিন্তু পাশাপাশি তার জীবনে উষাও রয়েছে, এবং সে যেন একটা ভাবে নতুন ভাবে তারা একটা বাঁচার দিশা পাচ্ছে, বা নতুন একটা বাঁচার আলো এসেছে। তো এই ছোটখাটো জিনিসগুলো আমার কিন্তু এর মধ্যে বেশ ভালো লেগেছে। আর যে কথাটা বললাম অপেক্ষা, এই অপেক্ষার শুটটা যেন আমার মনে হয়েছে যে পুরো প্রথম থেকে শেষ অব্দি সিনেমার মধ্যে এটা একটা নিহিত আছে। ফ্ল্যাশব্যাকটা তুমি আরেকটা জিনিস দেখবে, তুমি যে বললে কালার যে কম্পোজিশনটা, কালার টোনিংটা ডিফারেন্ট। তুমি যখন নর্মাল জ্যোতির ওই কেবিনে কোমা স্টেজে যে অংশটা, সেখানে যে কালার টোনিংটা আছে সেটা একটু ব্লুইশ, একটু নীলচে, একটু ব্লুইশ, নীলচে টিঞ্চ আছে। আর ওই জায়গাটা অনেক বেশি উজ্জ্বল, সানি, সোনালি, অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক অনেক বেশি ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট। সো তুমি বুঝতে পারছো যে এটা অ্যাজ এ দর্শক সেই মুডটার সাথে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে, যে দুটো ডিফারেন্ট মুডকে ও ডিফাইন করছে। তুমি যে উপন্যাসটা বলে অপেক্ষা, অপেক্ষার যে হুমায়ুন আহমেদের যে গল্পটা, আমি সেখানে অপেক্ষা একটা থিম, কিন্তু সেখানে গল্পের যে প্লট পয়েন্ট গুলো ডিফারেন্ট, এটা সেম প্লট পয়েন্ট নয়। অপেক্ষা সবাই করছে, জ্যোতির জন্য অপেক্ষা করছে, জ্যোতি করছে ওর জন্য অপেক্ষা, জ্যোতির মা যতদিন বেঁচে ছিল সে তার মেয়ের ফিরে আসার অপেক্ষায় ছিল, উষা করছে মেঘের অপেক্ষা। সো এখানে এন্টায়ার পুরো সিনেমাটা হচ্ছে অপেক্ষাটাই হচ্ছে মেন থিম। এবং যে ভয়েস ওভারে যে কথাগুলো আসছে, যেখানে জ্যোতি বলছে, যেখানে উষা বলছে, ওটা যেন একটা প্রেমপত্র পর্দায় আমি যেন তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। একদমই তাই। তো এখানে গল্পটা কি, যে মেঘ হঠাৎ করে একটা মেসেজ পাচ্ছে, এসএমএস পাচ্ছে, কিন্তু কে সে জানে না, তার সাথে কোনোদিনও ডাইরেক্ট সে অর্থে ইন্টারাকশন ফেস টু ফেস হয়নি। এবং তার সাথে ফার্স্ট ওকে প্রথম দেখলো গিয়ে হসপিটালের বেডে, তাই তো? হসপিটালের বেডে। আমরা ওকে দেখছি, মানে ওর ইন্টারাকশনটা আমরা দেখছি জ্যোতির সাথে অনলি আফটার শি ইজ ইন দ্য আইসিইউ, লেটার অন দ্য কেবিন বেড, তাই তো? এই অংশটা আমার, ওই একটা সিনেমা হয়েছিল সুজিত সরকারের অক্টোবর বলে,
অক্টোবর সিনেমাতেও গল্পটা তাই, ড্যান আর শিউলি দুজনেই হোটেল ম্যানেজমেন্ট, ছোট করে বলছি, হোটেল ম্যানেজমেন্টে কাজ করে। কোনো একটা রাতে শিউলি ছাদ থেকে পড়ে যায় অ্যাক্সিডেন্টালি, এবং পড়ার আগের ওর লাস্ট কথা ছিল ড্যান কোথায়। এটা ও বিভিন্ন সূত্রে কানে যখন ড্যানের আসে, ড্যান ভাবে যে আমার কথা, আমাকে কেন খুঁজছিল শিউলি, আমাকে তো খোঁজার কথা নয়। তারপর ওকে ও ফার্স্ট সেই অর্থে সঠিকভাবে মিট করে হচ্ছে ইন দা হসপিটাল বেড, এবং হসপিটালে ওকে ওকে টেক কেয়ার করতে করতে, ওকে সুস্থ করা থেকে, ওকে হুইল চেয়ারে ঘোরানোর পর থেকে, তারপর ও জিজ্ঞেস করে তুমি আমায় কেন খুঁজছিলে সেই রাতে। এবার শিউলির মুখ দিয়ে কথা ভালোভাবে বেরোয় না, কিছু বললো যেটা ড্যান বুঝলো না, তার পরের দিনেও মারা গেল। তো এটা ছিল ওই অক্টোবরের ওই যে প্লট পয়েন্টটার সাথে আমি এখানে এই প্লট পয়েন্টের একটা অদ্ভুত একটা মিল খুঁজে পেয়েছি। মাঝে মাঝে আমরা যখন দেখছি, বলছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্কে ও বহুদূর। বলে যে ও মাঝে মাঝে যেন জ্যোতি কোমা থেকে উঠে ওদের সাথে কয়েকজনের সাথে কথা বলে, উষার সাথে কথা বলে, মেঘের সাথে কথা বলে, ওই শাহিদ ভাইয়ের সাথে কথা বলে। এই যে কথা বলার অংশগুলো, সেটা কি সত্যিও কথা বলে নাকি বলে না? আমি একটা নাটক দেখেছিলাম সৌমিত্রের, প্রাণ তপস্যা বলে। আহ একটা সাইমন গ্রের একখানা নাটক ছিল, লাইফ সাপোর্ট বলে। সেটার বাংলা অনুবাদ, সৌমিত্র স্বগতোক্তির মতন কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে ওয়াইফ ওই কোমা থেকে উঠে গিয়ে সে অ্যাজ ইফ যেন পাল্টা তার বক্তব্যগুলো রাখছে, বলে আবার সঙ্গে সঙ্গে কোমায় শুয়ে পড়ছে। তো ওই যে ম্যাজিক রিয়ালিটিটা, এখানেও সেই ম্যাজিক রিয়ালিটিটা এসছে। ইন দা মুড ফর লাভ বলে একটা সিনেমা হয়েছিল, এই সিনেমার সিকোয়েন্স গুলোর মধ্যে ওই একখানা যেন একটা একটা কবিতাই দেখছো ছবির মধ্যে, পোয়েট্রি ইন মোশন যাকে আমরা পোয়েট্রি বলি। ইন মোশন যেটা বলে, ওই সিনেমার সেই, এরকম বহু সিনেমা আছে কিন্তু ওই সিনেমাটার মধ্যেও একটা ছিল যে বিশেষ করে ইন দা মুড ফর লাভ, যে যারা যে দুজন দুজনকে ভালোবাসে, সেই ভালোবাসার কোনো পূর্ণতা পায় না। এখানেও পূর্ণতা সেই অর্থে নেই, মানে আমরা যেটা না, জাগতিক পূর্ণতা নেই। জীবনে যেটাকে পূর্ণতা বলি, ওই তাদের যে না পাওয়া আর পাওয়ার মাঝের যে দোলাচলটা, সেটাকে যদি কাব্যিক ভঙ্গিমায় তুমি প্রকাশ করো, সেই ভঙ্গিমাটা আমি এর মধ্যে খুঁজে পেয়েছি। আমি হয়তো পরিচালক এটা ভেবে করেননি, কিন্তু আমি পেয়েছি, তাই আমি জাস্ট রেফারেন্স পয়েন্ট হিসেবে ওটাকে তুলে আনলাম। যদিও লাস্টে দেখছি ভালোবাসাটা পূর্ণতা পাইনি, কিন্তু তাতেও কিন্তু দর্শকের কোথাও গিয়ে একটা মন খারাপের জায়গাটা থাকে না, একটা ভালো লাগার জায়গাটাই থাকে। যে কটা জিনিস আছে হুইচ ইজ নট ক্লোজ টু দ্য রিয়ালিটি, সেটাকে আমি বাদই দিচ্ছি, কারণ এখানে বোধহয় সেটা পরিচালক এরকম ওটা কোনো প্রমিসও করেনি, প্রমিসও পরিচালক করেনি, প্রমিসও করেনি। এবং তার কোনো আগ্রহও ছিল না যে আমাকে একদম ক্লোজার টু রিয়ালিটি রাখতে হবে ইন টার্মস অফ লজিক্যাল রিজনিং অ্যান্ড এভরিথিং। আর একটা গান ছিল মন্দ হতো না বলে, মন্দ হতো না গানটা খুব ভালো নাম গানটা, হচ্ছে। আমি এই বলতে চাই, আমার আর পয়েন্ট ছিল একখানা, রাইট রাইট, খুব ভালো গানটা। অন্তু দাস, অন্তু আচ্ছা, দাস বলে একজন সিঙ্গার, ও বাংলাদেশি গানটা ভালো, সিঙ্গার। সিরিয়াসলি গানটা ভালো, আমার ভালো লেগেছে গানটা। গানটা ভালো। হ্যাঁ, ওই জন্য স্পেসিফিক্যালি মেনশন করলাম। তো এই আর কি, ঠিক চলো আছে, তাহলে। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা। টাটা টাটা।